রাজধানীর বুকে চুরমার হলো কত না পাহাড় স্তম্ভ। রেখো চোখের দৃষ্টি নম্র, আর কণ্ঠে তাড়াও দম্ভ। তা হচ্ছে পারুল প্রকাশনী, আপনারা পারুল প্রকাশিতে আসতে পারে। বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। এসবিআই এর হিস্ট্রিটা যদি একটু বলতেন স্যার। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কোথায় চলে এসেছি। হ্যাঁ, ঠিকই দেখেছো, মেলা প্রাঙ্গণে চলে এসেছি। কলকাতা বুক ফেয়ার 2024 সবথেকে ভারতের দ্বিতীয় সবথেকে বৃহত্তম মেলা কলকাতার বুকে। তো দেরি কিসের, চলো যাওয়া যাক। তো বইয়ের দোকানে ঢোকার আগে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আগে জানাবো। তো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিভাবে আসবে এখানে। তো এখানে আসতে গেলে শিয়ালদা থেকে মূলত যদি আসো এখানে, তো শিয়ালদাতে সবথেকে ভালো হবে তুমি মেট্রো স্টেশনে শিয়ালদাতে চাপবে, তারপরে করুণাময়ী স্টেশনে নেমে পড়বে। এখানে সবথেকে ভালো রুট হচ্ছে এটা মেট্রো স্টেশনের। এছাড়াও যদি তুমি মেট্রোতে না আসো তাহলে শিয়ালদা লাইনের বাস ধরে, করুণাময়ীর বাস ধরে তুমি এখানে সহজে আসতে পারবে। আর একটা জিনিস হচ্ছে মাত্র 20 টাকা লাগে মেট্রো স্টেশনে শিয়ালদা থেকে করুণাময়ী। তো সত্যি কথা বলতে এটা আমার লাইফে প্রথম এই বইমেলা, কলকাতার বইমেলাতে প্রথম আমি আসছি এখানে। তো যারা কোনো দিন আসনি তারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, কারণ ভিডিও দেখলেই মেলা দেখা হয়ে যাবে। এমনভাবে তোমাদেরকে আজকে দেখাবো গোটা মেলাটা। তো এত বড় মেলা একদিনে দেখা সম্ভব নয়, তাও যতটুকু কভার করতে পারি তোমরা দেখে যাও। এবং যারা এখানে আসতে পারবে খুবই ভালো কথা, কারণ লাইভে নিজের কাজকর্মে ব্যস্ত থাকার মধ্য দিয়ে একটা টাইম বের করে যদি এখানে আসা যায় মনে অনেকটা শান্তি পাওয়া যায়। তো আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার আগে গত বছরের একটা তথ্য তোমরা জেনে নাও। এখানে গত বছর মানে 2023-এ মোট 26 লাখ লোক এখানে দেখতে এসেছিল। তার মধ্যে 25 কোটি টাকার বই বিক্রি হয়েছিল 2023 সালে। আর বর্তমানে 1000টিরও বেশি স্টল এখানে বসে আছে। মানে ভাবতে পারবে না যে এত স্টল এখানে আছে। তো ম্যাপের গাইডলাইন তুমি এখানে আসলে পরে পেয়ে যাবে। একটা স্টল আছে, আমি তোমাদেরকে দেখাবো। এতগুলো বইয়ের দোকান দেখে আমারও সত্যি প্রথমে মাথা ঘুরে গিয়েছিল। ভাবতে পারিনি এতগুলো, মানে বই মেলাতে আমার লাইফে প্রথম যে কোনো জায়গায়, মানে এই প্রথমবার আমি এখানে আসছি। তো স্বাভাবিকভাবে একটা অবাক লাগার বিষয়। কিন্তু প্রথমে এসে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে সব দোকানগুলোকে দেখতে লাগলাম। এখানে আছে দেখো, পারুল বই আছে, প্রকাশনা, পাতাবাহার আছে, এছাড়াও কবিতীর্থ, বিভিন্ন ধরনের, মানে যত রাজ্যের যত ধরনের বই, যত ধরনের প্রকাশনী সব এখানে এসে বসে আছে। শুধু বই নয়, খাবার দোকান, তাছাড়া বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র, ব্যাগ বলো, তারপরে ধর্মগ্রন্থ ইত্যাদি সব কিছুই রাখা আছে। এখানে কোনো অসুবিধা হবে না, টয়লেটের সুব্যবস্থা আছে। তো নির্দ্বিধায় বিনামূল্যে এখানে আসা যায়। আর যেটা মূল কথা হচ্ছে তোমরা 12টা থেকে 8টা অবধি এখানে খোলা থাকে, এখানে আসতে পারো। তো চলো যাওয়া যাক দোকানের ভিতরে, দেখা যাক কী কী বই তারা এনেছে নতুন, বা আমার ভালো লাগার যদি কিছু বই থাকে তাহলে আমি নিয়ে নেব। চলো দোকানের মধ্যে ঢোকা যাক প্রথমে। তো দোকানে ঢুকে নতুন নতুন বই দেখতে পাচ্ছি আমি, খুবই ভালো লাগছে। তোমরাও দেখে নাও সাথে সাথে। যদি কোনো বই ভালো লেগে থাকে তাহলে আমি স্টল নাম্বার বলে দেবো দোকানে, তোমরা পেয়ে যাবে সেইগুলো। দেখুন, আমাদের প্রকাশনার নাম হচ্ছে কাগজের ঠোঙা। আমাদের একটা পত্রিকাও আছে কাগজের ঠোঙা, একটা বইও আছে কাগজের ঠোঙা। বই এবং পত্রিকা দুটোতেই আপনার হিরণ মিত্রের আঁকা ছবি আছে, লেখা আছে। পত্রিকার 3টে সংখ্যা পাবেন, জানুয়ারি 2024, জানুয়ারি 2023 আর সেপ্টেম্বর 2023। এছাড়া বিদুর দাশগুপ্ত আছেন, তসলিমা নাসরিন আছেন, মীরাতুল নাহার আছেন, আর অন্যান্য সুপর্ণাদি আছেন। আপনাদের বিক্রি কেমন হচ্ছে? বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে। তো এখানে আসতে পারেন আপনারা কাগজের ঠোঙা দোকানে। কাগজের ঠোঙা পত্রিকা, আচ্ছা।
একটা স্টলে ঢুকে কথা বললাম, চলো আরও অনেক অনেক স্টল আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা যাক, তাদের বইগুলোকে দেখা যাক। ভালো লাগলে আমিও বইগুলো কিনে নেব কয়েকটা। তো এতগুলো বই দেখে সত্যি বলছি যে আমার সায়েন্টিস্ট হয়ে যেতে ইচ্ছা হচ্ছিল মাঝে মধ্যে। এখানে অনেকগুলো স্টল বসেছে, আপনারা যে কোনো স্টলে এসে দেখতে পারেন। ভালো তো অনেক ভালো ভালো বই রাখা আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। 31 তারিখ পর্যন্ত খোলা থাকবে, গোটা জানুয়ারি মাসটাই খোলা আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। আর যদি না আসতে পারো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, মেলার মজা কি সেটা বুঝে নিবে, জেনে নিবে, দেখাও হয়ে যাবে। চলো সামনের দিকে যাবে। এটা হচ্ছে পারুল প্রকাশনী, আপনারা পারুল প্রকাশনীতে আসতে পারেন। 546 নম্বর স্টল। তো এখানে বিভিন্ন ধরনের বই রাখা আছে, তোমরা এখান থেকে ভালো ভালো বই কিনে নিতে পারবে। 20% ডিসকাউন্ট দেয় এখানে তারা। ভালো ভালো বই রাখা আছে। তো এটা কি বই? নতুন ভূত। অনেক বাংলা বই রাখা আছে, ছোটদের মেন্টাল ম্যাথ, গল্প, ছড়া সব কিছুই রাখা আছে এখানে। তো পারুল প্রকাশনীতে এখানে সায়েন্স অলিম্পিয়াডের বই লেখা আছে। দেখি দাদা একটা সরুন, এখানে অলিম্পিয়াড রাখা আছে, এছাড়াও বিভিন্ন ধরনের বই রাখা আছে। তো সুন্দর সুন্দর বই রাখা আছে, তোমরা আসতে পারো এখানে। খুবই সুন্দর একটা দোকান পারুল প্রকাশনীর তরফ থেকে। এখানে হিন্দি বই আছে, এছাড়াও নিচে স্মার্ট কি একটা আছে, এছাড়াও এদিকে তোমরা দেখে নাও, যেটা ভালো লাগবে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে। আগে বইগুলো দেখে নাও, এখানে টেনিদার বিভিন্ন ধরনের বই রাখা আছে এখানে। শুধু দেখলে হবে দাদা, কিনতেও তো হবে। চলো যাওয়া যাক। স্টল নাম্বার 582। মানে ইসলামিক অনেক বই আছে, কোরআন শরীফ রাখা আছে, এছাড়া উর্দু বিভিন্ন ধরনের দিন ইসলামের শিক্ষা বই রাখা আছে, কোরআন শরীফ রাখা আছে। এখান থেকে ইসলামিক বই পাওয়া যায়। এছাড়াও হাদিসের এই যে বিভিন্ন ধরনের পর্দা, তারপরে ইত্যাদি বই রাখা আছে, এগুলো ঘরে বসে পড়া যায়, তো এগুলো কিনে নিতে পারো। দাদা সরি, নামাজ পড়ছে। নামাজ পড়ছে, আমি খেয়াল করিনি। কিছু আরবি শিখি বই এখানে রাখা আছে। সমস্ত ধরনের অ্যারাবিক বই এখান থেকে আপনারা কালেকশন করতে পারেন। মিরাজের তাৎপর্য, সূরা ইখলাস, হাকিকত। আরে 900 না 600। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা মণ্ডপ করা হয়েছে। দেখি দিদি, আপনি আগে চলে যান।
লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এখানে আছে, বিভিন্ন ধরনের রাখা আছে। নিচে কি লেখা আছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন। পশ্চিমবঙ্গের সরকার থেকে একটা মণ্ডপ রাখা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখালেখি আছে, তোমরা নিতেই পারো। তথ্য অধিকার। চলো নতুন পরের স্টলে যাওয়া যাক। সাইবার সিকিউরিটিতে চলো ঢোকা যাক, কি আছে দেখা যাক। তো এখানে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়েছে, যেগুলো জেনে রাখা অবশ্যই দরকার, কারণ বর্তমান প্রযুক্তিতে যে সাইবারে যে প্রতারণা চলছে সেদিক দিয়ে আমাদেরকে সাবধান হতে হবে। তো এইসব জিনিসগুলো, বইগুলো তোমরা নিতে পারো। এখানে যেমন সাইবার কি, এটা কী লেখা আছে কে জানে, এগুলো নিতে পারো তোমরা। জাগো বাংলা, আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের সংবিধান। হ্যালো দিদি। সংবিধান বাঁচাও দেশ বাঁচাও, অবশ্যই সংবিধান আমাদেরকেই বাঁচাতে হবে। চলো কলকাতা পুলিশে কি আছে ঘুরে দেখা যাক। আমি দুবার করেছি, অনলাইনে রেজিস্টার করেছি, কিন্তু লগ ইন পাসওয়ার্ড একটা দেবে না, সেই পাসওয়ার্ডটা আর আসে। পরের স্টলে চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশে চলে আসলাম। তো এখানে আমি আগের ভিডিওতে একটা দেখেছিলাম যে এইসব জিনিসগুলো রাখা আছে। দেখো তোমরা, বিভিন্ন ধরনের বোম যেগুলো ইউজ করা হয় সেগুলো রাখা আছে, ভয়ানক তো খুবই। তো এছাড়াও কি রাখা আছে এখানে বুঝতে পারছি না কি রাখা আছে। এখানে গান রাখা আছে, কিছু কিছু গান চিনি, আমি গেম খেলতাম পাবজি, তো অনেকগুলো মিলছে। এখানে যেমন একে মনে হচ্ছে ওটা, এখানে ওয়াকি টকিগুলো রাখা আছে যেগুলো ইউজ হয় পুলিশদের। এখানে একটা ড্রোন রাখা আছে, তোমরা দেখো। পাঁচ নম্বর গেটের দিকে আসলাম গাইস, কারণ একই জায়গায় গুলিয়ে যাচ্ছিলো, সেই জন্য 5 নম্বর গেট দিয়ে ঢুকতে যাচ্ছি।
আমরা এসবিআই এর এটিএম এর কাছে যাব প্রথমে। অনেক বড় মেলায় একদিনে দেখে আসা সম্ভব নয়, যেটুকু পারছি কভার করার চেষ্টা করব। আমরা এসবিআই এর কাছে যাব। এসবিআই এর হিস্ট্রিটা যদি একটু বলতেন স্যার, এসবিআই এর হিস্ট্রিটা যদি একটু বলতেন স্যার। হিস্ট্রি এসবিআই মানে ব্যাংক অফ এসবিআই প্রথমে ছিল না, প্রথমে ছিল ব্যাংক অফ বেঙ্গল। ব্যাংক অফ বেঙ্গল শুরু হয়েছিল 1806 সালে। তারপরে এটা 1809 সালে মানে প্রথম যখন হলো তখন এটা ব্যাংক অফ বেঙ্গল বা ব্যাংক অফ ক্যালকাটা। স্টেট ব্যাংকটার জন্মটাই হচ্ছে গিয়ে কলকাতায় হয়েছে, ঠিক আছে। এবং এটা 1806 সালে ব্যাংক অফ ক্যালকাটা হওয়ার পরে 1809 সালে এটা ব্যাংক অফ বেঙ্গল হলো। তারপরে এটা হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল তাদের বিজনেস করার জন্য মানে তাদের মানে থেকে টাকা পয়সা আদান প্রদান করার জন্য তারা এই সিস্টেমটা চালু করেছিল, ব্যাংকিং সিস্টেমটা চালু করেছিল। এরপরে 1840 সালে হলো ব্যাংক অফ বোম্বে এবং 1843 সালে হলো ব্যাংক অফ ম্যাড্রাস। এই তিনটে ব্যাংক তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটে জায়গায়, কারণ ভারতবর্ষ অনেকটা বড় জায়গা, এবং এই তিনটে ব্যাংক তারা করেছিল তাদের বিজনেসটা যাতে ঠিকঠাকভাবে টাকা পয়সা আদান প্রদানটা করা যায়। এই তিনটে ব্যাংক চলছিল। তারপরে এটা 1886 সালে গিয়ে এটা হচ্ছে আর কি প্রেসিডেন্সি ব্যাংক হয়, এবং এই প্রেসিডেন্সি ব্যাংক গিয়ে আবার 1921 সালে হচ্ছে আর ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়। এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1955-এ গিয়ে এটার নাম চেঞ্জ করে হয় হচ্ছে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জন্মটা হচ্ছে গিয়ে 1 জুলাই 1955, কারণ এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটাই নামটা চেঞ্জ হয়ে 1955-এ হচ্ছে গিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়। এখন মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন প্রায় 22,400 ব্রাঞ্চ রয়েছে, 66,600 এটিএম রয়েছে। এসবিআইয়ের 2.35 লাখ এমপ্লয়িজ আছে। আর আমাদের এই এতগুলো কান্ট্রিতে মানে এসবিআইয়ের ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে। 29টা কান্ট্রিতে 240 ওভারসিজ ব্রাঞ্চ রয়েছে। আর এসবিআইয়ের যারা আমাদের মানে খুব প্রমিনেন্ট মানে আমাদের ছিলেন কাস্টমার ছিলেন, তাদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্যার জগদীশ চন্দ্র বোস, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এদের প্রত্যেকের হচ্ছে অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাংকে। এবং আমাদের যে স্টেট ব্যাংক আর্কাইভ এবং মিউজিয়ামটা আছে আমাদের সমৃদ্ধি ভবনে হেড অফিসে, সেইখানে 11 তলায় আমাদের ওখানে একটা স্টেট ব্যাংক আর্কাইভ এবং মিউজিয়াম আছে। এই মিউজিয়ামে এনাদের সবার হচ্ছে গিয়ে আর কি সেই সময়কার লেজার বুকের খাতা, মানে ওনারা কত টাকা রেখেছিলেন, কত টাকা তুলেছিলেন, কত ওনাদের লোন নিয়েছিলেন, এই সমস্ত কিছু রেকর্ড এখনও ওখানে আছে, রাখা আছে। এই রানী রাসমণি থেকে আরম্ভ করে অমর্ত্য সেন এখনকার উনি এখন বেঁচে আছেন, এবং এইসব আছে। তাছাড়া আমাদের এখানে জেআরডি টাটা, পণ্ডিত মতিলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, দাদাভাই নৌরজি, এনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট আমরা এখান থেকে দেখাতে পারবো। কিছু কিছু অ্যাকাউন্ট আমরা এখান থেকে নিয়ে এসেছি। ওনাদের কত কোন সালে কত টাকা রেখেছিলেন, ডেট ওয়াইজ সমস্ত কিছু মেনটেন করা আছে। এগুলো হচ্ছে কি লেজার বুক। ব্যাংকের যে এমব্লেমগুলো মানে চেঞ্জ হয়েছে কীভাবে, 1809 সালে যখন ব্যাংক অফ বেঙ্গল হয়েছিল তার সিলটা এটা ছিল, ব্যাংক অফ বম্বের সিলটা ছিল 1840, 1843। আর আমি প্রথমেই বলেছি যে এই তিনটে ব্যাংক মার্চ করে 1921 সালে হয়েছিল হচ্ছে গিয়ে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। সেই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটা লোগোটা এটা ছিল, তারপর এটা চেঞ্জ হয়ে 1955-এ যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছিল তখন তার লোগোটা হলো গিয়ে এইটা, ঠিক আছে, বেনিয়ান ট্রি। এই বেনিয়ান ট্রিটাই আমার লোগোটা চেঞ্জ হয়ে এখনকার অ্যাট প্রেজেন্ট যে এসবিআই যেটা আছে লোগোটা, সেটা হচ্ছে 1971-এ হচ্ছে এটা হচ্ছে কি এখন এসবিআই হচ্ছে প্রেজেন্ট লোগো। কিন্তু এসবিআই যখন মানে 1 জুলাই 1951 তখন কিন্তু এই চেয়ার বেনিয়ান ট্রিটাই ছিল, সেটা হচ্ছে লোগো। এটা 1971-এ গিয়ে চেঞ্জ হয়। আর এসবিআই এর প্রথমে আমরা জানি যে যখন আমরা বহু পুরোকালে তখন সব ম্যানুয়াল ব্যাংকিং ছিল, সব খাতার মধ্যে করে সব হিসাবপত্র লেখা হতো। এখন কিন্তু সমস্ত ব্যাপারটাই কম্পিউটারাইজড হয়ে গেছে। প্রত্যেকের নামে মানে প্রত্যেকের ইয়েতেই সমস্ত কিছু যা কিছু আছে সব কম্পিউটারের মধ্যে আছে। সুতরাং এখন খাতা বা লেজারের কোনো রকম প্রয়োজন হয় না, এখন টোটালি হচ্ছে মডার্ন ব্যাংকিং।
এবং এখানে একটা ইওনো এসবিআই আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের এসবিআই একটা অ্যাপস, যেখান থেকে মোবাইল ব্যাংকিং, এখান থেকে টাকা তোলা, টাকা ট্রান্সফার করা, ফিক্সড ডিপোজিট করা, সমস্ত কিছু করা যায়। ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা, সমস্ত কিছু এইখান থেকে করা যায়। শপিং, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, যে কোনো রকমের বিল পেমেন্ট সব কিছু এই একটা অ্যাপস থেকে করা যায়। এটা হচ্ছে গিয়ে মোবাইল অ্যাপস। এটা আমাদের বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে, ঠিক আছে, হচ্ছে লন্ডনে, ঢাকায়, কানাডায়, কলম্বোতে, এই ব্রাঞ্চগুলো মানে আমাদের তো আমি আগেই বলেছি যে এখানে 29 কান্ট্রিজে আমাদের ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে। তার মধ্যে এখানে কয়েকটা জায়গার এখানে আমরা এখানে ছবিটা ইয়ে করতে পেরেছি, দিতে পেরেছি, লন্ডন, ঢাকা, কানাডা এবং কলম্বো। আচ্ছা, থ্যাংক ইউ। গ্রাউন্ডের ব্যাপারে ম্যাপ পেতে গেলে এখানে চলে আসবেন, গ্রাউন্ড অফিসে। এখান থেকে ম্যাপ কালেক্ট করা যাবে। তো যেটা নিয়ে মেলাটা বসেছিল, মেলার থিম যেটা এই ইউকেটা, তো এটা এখানে বাইরের অনেক বই পাওয়া যায়, ইংলিশ বই যেগুলো, সেগুলো এখানে রাখা আছে। তোমাদেরকে কিছু দেখাই, চলো। তো সামনে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি। কি দিদি, এখানে কি হচ্ছে? ওহ, তো এখানে তোমার মন মতো কিছু লিখে তুমি এখানে চিপকে দিতে পারো। তো ইন্টারেস্টিং জিনিস খুবই। বাংলাদেশ দেখতে পাচ্ছি। তো এখানে বাংলাদেশের কিছু স্টল বসেছে, সবগুলোই বাংলাদেশের। তো বাংলাদেশের বিভিন্ন ধরনের বই এখানে রাখা থাকে। তো এখান থেকে তোমরা বাংলাদেশের যদি কিছু বই পছন্দ হয় তোমরা দেখে নাও। তো বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে এখানে দিদি ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবো না। তো এখানে বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে যদি কিছু জানার থাকে, অনেক বই আছে সেখানে, তোমরা নিতে পারবে। অনেক ভিড় এখানে। তো দেখি দাদা, একটু দেখি দাদা, চলে যান একটু। হ্যাঁ, সব লেখকেরই আছে এখানে। দাদা, নতুন বই কি কি এখন এসছে? তো বাঙালির হাল খাতা এছাড়াও বিভিন্ন ধরনের বই দেখতে পাচ্ছি, তোমরা ভালো লাগলে নিতে পারো সেগুলো। চলো এখান থেকে আগে বেরোনো যাক।
বলে দে একবার ভাই। তো আমার ওটা একটা ফ্যান ছিল, আমাকে ফলো করে এসে, তো হাই বলে দিয়ে চলে গেল। বলছিলাম যে পৃথিবীতে দাঁড়িয়ে 10 লক্ষ লোক সন্তোষ মিত্র স্কোয়ার থেকে ঠাকুর দেখে বেরোন, কিন্তু তাদের যখন জিজ্ঞেস করি সন্তোষ মিত্র কে ছিলেন, কেউ বলতে পারেন না, হাঁ করে তাকিয়ে থাকেন। তাদের যখন বাঘা যতীন আর যতীন দাস, দুটো যতীন আলাদা না এক? বেড়ালের ছানা দুধের ছানা, দুটো কথার উৎপত্তি এক না আলাদা? জিজ্ঞেস করি, তারা অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমি পাঞ্জাবি বললে তারা বলেন কুর্তাটা বেশ বানিয়েছে। আমি কালী পুজোয় ছুটি নিলে তারা বলেন দিওয়ালিতে আপনাকে দেখলাম। জামাই বাবুর সাথে দেখলে বলে জিজু পাশে ছিল। আর বিয়েতে তাদের নহবত হয় না হলদি হয়, আর না হলে সঙ্গীত হয়। সেই যুগে দাঁড়িয়ে 25শে জানুয়ারি তারিখটা ভীষণ তাৎপর্যপূর্ণ। বিবেকানন্দের জন্মদিন হয়েছে, নেতাজির জন্মদিন হয়েছে। 25শে জানুয়ারি যে লোকটার জন্মদিন ছিল 200 বছর আগে, তিনি প্রায় অনাহারে এবং অসম্ভব গরিবীর মধ্যে মারা গেলেন। তিনি ঠিক তখনও যা লিখলেন, আমি আমার জীবন দিয়ে ঠিক সেটাই অনুভব করলাম। কারণ আমি লন্ডনে ডাক্তারি করতাম, তারপর শখ করে বাংলার বাঙালির জন্য ফিরে চলে আসি। কিন্তু আমার সাথে অন্যরা এলো না, তারা আজকে ওখানেই সেটেলড, আর তাদের ছেলে মেয়েরা আজকে ইংরেজিতে কথা বলে। চেষ্টা চলছে পাখিকে লেখাপড়া শেখানোর মতন বাংলা শেখানো, কিন্তু আর হয়ে উঠছে না। তারা বৎসরান্তে একবার দুর্গাপুজো বা বইমেলায় আসেন, 3 বছর অন্তর ছুটি নিয়ে চোখের জল ফেলে আবার লন্ডনে কি আমেরিকায় ফিরে যান। সেই মানুষটা 25শে জানুয়ারি যার জন্ম, তিনি লিখলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি। আজকের কথায় ভাবুন, আজকের 25শে জানুয়ারি ভাবুন, 200 বছর পর কিচ্ছু বদলায়নি। তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। আমি ওরা অবরণ্যে তা বলছি না, তারা যথেষ্ট বরেণ্য, কিন্তু অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কহি দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি। যা ফিরে অজ্ঞান তুই, যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণি পূর্ণমণি জালে। এই পালিলাম আজ্ঞা সুখে কতজন সেই স্বপ্ন পেল, আর কতজন যে সেই ধন সম্পত্তি ছেড়ে, ইংরেজির দাসত্ব ছেড়ে, হিন্দির দাসত্ব ছেড়ে আসতে পারলো, কতজন বাঙালি থেকে বাঙালি রয়ে যেতে পারলো, আমি তাই জানি না। এই 515 নম্বর স্টলে আমার একটা বই আছে, বইটার নাম ভালো থাকুন বাঙালি থাকুন। মানুষ কিনছে। বাঙালিকে বাঙালি রাখা নিয়েও যে একটা বই লিখতে হবে, লন্ডনে থাকাকালীন স্বপ্নেও ভাবিনি। আজকে তাই 200 বছর বাদে মাইকেলের জন্মদিন বিশেষভাবে, আরো বেশি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। তাই এই একটা কথা মনে করালাম। এবার দ্বিতীয় কথা যেটা বলবো, হঠাৎ এত ভিড় হয়ে গেল। যখন দৌড়তে দৌড়তে, জাহাজে ডিউটি ছিল আজ আমার ডাক্তারির, সেখান থেকে এসছি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট থেকে। যখন এসে ঢুকলাম 3:05, তখন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। এখন গমগম করছে, লোকে ভর্তি। কেন না, বাংলার বৃহত্তম আবৃত্তি শিল্পী সংস্থা, তার অনুষ্ঠান হচ্ছে। আমরা এর চেয়ে ভালো কোনো সময় পাইনি, সন্ধ্যাবেলা পাইনি, আমরা দুপুরবেলা পেয়েছিলাম, আমরা সেটাকেই সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছি। তার জন্য সমস্ত কৃতিত্ব কার? আপনাদের। সমস্ত ভালোবাসা এবং ধন্যবাদ কাদের জানাতে চাই? আপনাদের জানাতে চাই। এই জায়গাটা সমস্ত ভরে গেল শুধু আপনাদের জন্য। দুপুরবেলা রাত হবে না কেন? রবীন্দ্রনাথ লিখেছিলেন, দুপুরটাকে আপনারা রাত করে দিলেন। ছোট্ট একটা ঘোষণা, যারা বই ভালোবাসেন, যারা কবিতা ভালোবাসেন, আমি জানি তারা আবৃত্তি ভালোবাসেন। এখানে বহু মানুষ রয়েছেন যারা আবৃত্তি করছেন ঘরে, নানা মঞ্চে, তারা জানেন না সেই প্ল্যাটফর্মটা, অর্থাৎ কোথায় গেলে তারা সেই প্রোগ্রামগুলো, এই অনুষ্ঠান করতে পারবেন বিনামূল্যে, ভালোভাবে তাদের প্রতিভাকে শোকেস করা যাবে। আমরা আজকে একটা সাদা কাগজ নিয়ে রেখেছি। যারা যারা মনে করবেন আপনারা কবিতা ভালোবাসেন,
বাচিক শিল্প বা আবৃত্তি শিল্পের সাথে যোগ দিতে চান, তাদের সবাইকে আমরা আজকে করজোড়ে আমন্ত্রণ করছি, আপনারা আসুন আমাদের সাথে। আবৃত্তি শিল্পী সংস্থা নামটা সবাই জানে, নাম তো শোনাই হোগা। আপনারা আসুন, নাম লিখুন, ফোন নাম্বারটা দিয়ে যান, আমরা আপনার সাথে যোগাযোগ করব। নেমে যাওয়ার আগে একটা 30 সেকেন্ডের কবিতা। কবিতাটি লিখেছিলেন সায়ান। হ্যাঁ 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 হ্যাঁ, মমতাদির কাছে রয়েছেন কাগজটা। আসুন আসুন, ওনার কাছে, দিদির কাছে রয়েছে কাগজটা। আপনি সবার নাম্বার এবং লিখে নিন। তারা আজ থেকে আমাদের সাথে যাত্রা শুরু করলেন, আবৃত্তি শিল্পী হলেন, বাচিক শিল্পী হলেন। এবার ছোট্ট একটা কবিতা 30 সেকেন্ডের। হ্যাঁ, ওনার কাছে রইল, ওনাকে যোগাযোগ করুন। হয়তো তুমি শুনবে, তুমি নিজেই নিজের তুলনা, তুমি মিষ্টি করে হাসবে, তবু কারো কথায় ভুলো না। তারা গর্ব ভরে বলবে, তুমি মেঘেরও শীর্ষে উঠবে, আর ধরণীর বুক ঝলমল করে সূর্যের মতো ফুটবে। হয়তো তারা বলবে, তুমি আকাশ যাবে ছাড়িয়ে, তুমি বিশ্বাস কিছু করো না, থেকো মাটির ওপর দাঁড়িয়ে। এই ধরণীর বুকে চুরমার হলো কত না পাহাড় স্তম্ভ, রেখো চোখের দৃষ্টি নম্র, আর কণ্ঠে তাড়াও দম্ভ। রেখো মাটির পরে দুটো পা, রেখো মাটির সঙ্গে দোস্তি, যেন আকাশের কোনো ঠিক নেই, মাটি মরণেও দেয় স্বস্তি। আমরা আবৃত্তির সেই মাটিতে আপনাকে আহ্বান করছি, আমাদের সাথে পথ চলুন, কবিতায় থাকুন, ভালো থাকুন, বাঙালি থাকুন। পার্থসারথী মুখোপাধ্যায়কে খুব ধন্যবাদ সুন্দর জানাবো না, বক্তব্য। তিনি আমাদের